চারিদিকে আধারের মাঝে রকমারি আলোর খেলা। বিয়ের বাড়ির সাজে সেজে উঠেছে চৌধুরী ম্যানশন। বাগানের উজ্জ্বল আলোকসজ্জায় ছাদের ক্ষীণ আলো আধারের মতোই আছে। আমায় ছেড়ে দিন কাই। আপনি তো আমাকে ভালোবাসেন বলেছিলেন, তাহলে এমন কেন করছেন? তোমার গুণ আমাকে মুগ্ধ করেছিল তে। তোমাকে প্রেমের প্রস্তাব দিলেও তুমি আমার কথা ভাবোনি। আমাকে আমার ভালোবাসার কি প্রতিদান দিলে তুমি? জাঙ্কুককে ছাড়া তুমি কিছুই বোঝো না। কেন, আমি কি দেখতে খারাপ? আজ তোমাকে আমার ভালোবাসা না গ্রহণ করার শাস্তি দেব। তের গ্রাউন্ডের সামনের অংশ ছিঁড়ে ফেলার জন্য উদ্যস্ত হতে পিছন থেকে একটা রড সোজা এসে কায়ের মাথা বরাবর আঘাত করে। মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে। কায় তেকে ছেড়ে সরে আসে। আমার তের দিকে হাত বাড়ানোর সাহস কি করে হয় তোর? নিজের ব্যবহার করা জামা অন্য কাউকে ছুঁতে দেয় না জাঙ্কুক চৌধুরী, সেখানে তার আমানত ছোঁয়ার অধিকার তোর কি করে হয়? বলার সাথে সাথে আবার রডের আঘাত করা জাঙ্কুক এতটাই উন্মাদের মতো সে কাইকে মারতে থাকে যে কায়ের রক্ত তের গ্রাউন্ডের উপর ছিটকে পড়তে থাকে। রিসেপশন পার্টি যখন জমে উঠেছে তখন হঠাৎ এক চিৎকারে চারিদিকে থমথমে হয়ে যায়। বাড়ির পিছনের দিকে সবাই গিয়ে দেখে একজন পড়ে আছে, মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। ডান হাত পাশে কেটে পড়ে আছে, হয়তো ছাদ থেকে পড়ে গেছে, কিন্তু সেটা কে কিছুতেই বোঝা যাচ্ছে না। হঠাৎ জিন চিৎকার করে ওঠেন, জাঙ্কুক! জিনের চিৎকারে সবাই তার দিকে তাকায়, দেখে তিনি উপরের দিকে তাকিয়ে আছেন। তার চোখ অনুসরণ করে সবাই ছাদের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক ছাদের রেলিং ধরে ঝুলে আছে। বাড়ির সবাই ও জাঙ্কুকের লোকেরা দ্রুত ছাদে যায়। জাঙ্কুকের হাত ধরে টেনে তাকে ছাদের উপর থেকে তুলে নেয়। এতক্ষণ কারোরই নজর তের উপরে না গেলেও ছাদে উঠে আসার সাথে সাথে জাঙ্কুকের চোখ তার প্রাণ প্রেয়সীকে খুঁজে চলেছে। অনেকক্ষণ ধরে খোঁজার পর দেখে ছাদের এক কোণে দেখা মেলে তের। স্তব্ধ হয়ে পা গুটিয়ে শূন্যবোধ হয়ে স্থির চোখে তাকিয়ে থাকে তে। জাঙ্কুক দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তে ঠিক আছে তুমি? তে কথা বলো বেব। জাঙ্কুক তের মুখ থেকে রক্তের ছিটকাগুলো মুছিয়ে দেয়। হাতের উছিলায় তের মুখ তুলে ধরে। তেকে দেখে বোঝা যাচ্ছে সে পুরো ঘটনায় কতটা শক্ট হয়ে আছে। আমায় বিয়ে করবেন জাঙ্কুক? তের উত্তরে তের কপালে গভীর চুমন করে জাঙ্কুক। গোল্ডেন জরির কাজ করা লাল রঙের ব্রাইডাল ড্রেসে সজ্জিত হয়ে বসে আছে তে। একে একে তাকে স্বর্ণের গহনায় সাজিয়ে দিচ্ছে লুসি আর ন্যান্সি। আলমারি থেকে লাল ওড়না বের করে তের মাথায় দিতে দিতে জিন বেগম বলে উঠলেন, এই যে ওড়নাটা দেখছো, এটা আমি আমার বড় পুত্রবধূর জন্য বানিয়েছিলাম। গোটা ওড়নায় স্বর্ণের জড়ি দিয়ে ডিজাইন করা। ভেবেছিলাম আমার বড় ছেলে যখন বিয়ে করে আসবে তখন তার বউকে এটা দিব, কিন্তু আফসোস, দুর্ভাগ্যবশত এটার আজ থেকে মালিক তুমিই হবে। লিসা আপুকে কেন দেননি আন্টি? তাকে দিলেই তো এত আফসোস করতে হতো না। চেয়েছিলাম দিতে, জাঙ্কুক দিতে দেয়নি। আজও লিসাকে দেখলে আমার একটা কথাই মনে হয়, জাঙ্কুক কি দেখে ওকে রেখে তোমায় পছন্দ করেছিল। জিনের কথায় চোখ ছলছল করে ওঠে। সে বুঝতে পারে না এবারের লোকেদের তার বা তার পরিবারের উপর এত কিসের রাগ। কাজী সাহেব তেকে কবুল বলতে বলেছেন। বেশ কিছুক্ষণ হয়ে গেল, তে এখনো চুপ হয়ে বসে আছে। ক্রিম কালারের শুটে জাঙ্কুক চৌধুরীকে আজ দারুণ হ্যান্ডসাম লাগছে। ফর্সা শরীরে হালকা রং হচ্ছে এতটা সুন্দর দেখায় তা হয়তো জাঙ্কুকে না দেখে তে বুঝতে পারতো না। তে কি হলো, কবুল বলো বেবি। জাঙ্কুকের কথা কানে যেতে চোখ বুঝে চোখের শেষ জলটুকু নিংড়ে ফেলে দেয় তে। মনে মনে আল্লাহকে স্মরণ করে কবুলটা বলেই ফেলে। তের মুখে কবুল শুনে প্রশান্তির হাসি হাসে জাঙ্কুক। তাকে জিজ্ঞাসা করে সেও ঝটপট কবুল বলে ফেলে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গালে হাত ছোঁয়াতে গালের ব্যথায় কুকিয়ে ওঠে জিমিন। আধো আধো চোখ খুলে পাশে বসা মানুষটির দিকে তাকায়। বাম গাল লাল হয়ে আছে জিমিনের। ওষুধ লাগিয়ে দিয়েছি, কয়েকদিনের মধ্যে আগের মতো ঠিক হয়ে যাবে। তোমার অহংকারী বাপ কালকে ওদের বাড়ি যাওয়ার জন্য বলেছিল, আমি না করে দিয়েছি। রাগ মিশ্রিত গলায় বলে ওঠে সুগা। জিমিন ক্রিন ছুঁড়ে বলে ওঠে, ওষুধ লাগাবেন তো ব্যথা দেন কেন? জিমিনের কথায় বিছানায় সাহিত্য নিজের স্ত্রীর দিকে তাকায় সুগা। অজানা কারণে চোখের কোণায় জল চলে আসে তার। তৎক্ষণাৎ দরজা লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফুলসজ্জিত ঘরে বসে আছে তে। জাঙ্কুক এখনো আসেনি। হঠাৎ দরজা খোলার আওয়াজে তে চোখ তুলে তাকায়। এক
এক লাল শাড়ি পরিহিতা নারী তের পাশে এসে বসে। অপরূপ সৌন্দর্যের অধিকারী তুমি তে। তুমি অপূর্ব সৌন্দর্যের অধিকারী। আজ নববধূ রূপে যেন তোমার রূপটা আরো ফেটে বেরোচ্ছে। আপনি? ঠিক চিনলাম না। অবাক হয়ে জিজ্ঞাসা করে তে। জবাবে তাচ্ছিল্য হেসে ওঠে নারীটি। আমি কে বলতে গেলে অনেক কথা বলতে হয়। শুধু এতটুকু জেনে রাখো যে আমিও একদিন এই ঘরে এইভাবে তোমার মতোই বসেছিলাম। বাকি সব এক থাকলেও শুধু একটাই পার্থক্য ছিল। আজ দরজা দিয়ে কিছুক্ষণ পর তোমার স্বামী আসবে, আর সেদিন এই দরজা দিয়ে আমার বেস্ট ফ্রেন্ড এসেছিল। নারীটির উত্তরে ভেতরটা কেঁপে ওঠে তের। এই নারীটি যে লিসা, তার স্বামীর প্রাক্তন স্ত্রী, সেটা আর বুঝতে বাকি থাকে না। আমাকে কেন বলছেন এসব? কারণ আমি চাই না তুমিও আমার মতো ভুল করে হেলায় হারাও জাঙ্কুককে। আজ বড্ড আফসোস হয় জানো তো তে। সেদিন যদি আমি জাঙ্কুকের কাছে ডিভোর্স না চাইতাম, যদি সংসারটা টিকাতে চেষ্টা করতাম, তাহলে হয়তো বর্তমান চিত্র অন্যরকম হতো। তে কান্না আটকানোর চেষ্টা করে বলে, এতই যখন আফসোস আপনার, তাহলে ফিরে আসতে পারতেন ওনার জীবনে। লিসা চোখের জল মুছে বলে, কিন্তু উনি তো তোমায় দেখার পর থেকে আর কারোর দিকে নজর দেয় না। রুমে যাওয়ার পথে চিলেকোঠায় আলোর ছটটা দেখে দাঁড়ায় জাঙ্কুক। তৎক্ষণাৎ সেদিকে পা বাড়ায়। দেখতে পাই সুগা চিলেকোঠার চিট ঘরের দরজা লাগিয়ে বেরিয়ে আসছে। তুই এখানে কি করছিস এত রাতে? সুগা জাঙ্কুকের কথায় চমকে পিছনে ফেরে। ইয়ে ভাইয়া, তুমি জানো তো কেন এসেছিলাম? আর তুই জানিস না আমাদের এখন এই ঘরে আসাটা কতটা বিপজ্জনক হতে পারে? কে বা জিমিন দেখে নিলে কি হবে ভেবেছিস? এসব ঝামেলা কবে শেষ হবে ভাইয়া? কবে? চুপ, এই ব্যাপারে এখন আর কথা বলার শেপ নাই। দেওয়ালেরও কান আছে, ভুলে যাস না। অতীত ভুলে যাস না সুগা। তোকে বিদেশ থেকে ডেকে নিয়ে আসার কারণটা ভুলে যাস না। মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে জানো তো। জীবনের সাথে তুই আজ যেটা করেছিস সেটা ঠিক নাই সুগা। এটা তুমি বলছো ভাইয়া? ভাবির খাবারে পিন মেশানো, পেটে ব্লেড চালিয়ে আই লেখা, ভাবির চুল কেটে ফেলা, এগুলো তো সব তুমি করিয়েছো। এর প্রতি আমার একটা আবেগ আছে সুগা। আমি জানি না সেটাকে কি বলে, তবে এটা জানি আমি ওকে ছাড়া অসম্পূর্ণ, নিঃস্ব। তোর জিমিনকে নিয়েও কি সেই অনুভূতি আছে সুগা? তোদের বিয়েতে তো কোনো আবেগ নেই, তাই না? হ্যাঁ ভাইয়া, আবেগ নাই। আমি জিমিনকে ভালোবাসি না, ইভেন ও আমাকে ভালোবাসে না। তবু ওকে সারা জীবন আমার সাথে থাকতে হবে। কোনো মুক্তি নেই ওর। এটাই হবে ওর শাস্তি, ওর পাপের ফল। বাসর রাতে স্বামীর প্রাক্তনের মুখে এসব কথা শুনতে হলে কোনো মেয়ের মনের কি অবস্থা হয় তা হয়তো শুধুমাত্র একটা মেয়েই বুঝতে পারবে। তে অনেক কষ্টে নিজেকে সামলে উত্তর দিল, আমাকে এসব কেন বলছেন আপনি? কারণ আমি চাই না কেউ দ্বিতীয় লিসা হোক। হেলাই সব হারাক, নইলে একদিন দেখা যাবে আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। কথা বলতে বলতে হঠাৎ লিসা তের হাত চেপে ধরে। আরেকটা অনুরোধ করব বোন। তে কাপা কাপা গলায় উত্তর দেয়, বলুন। জাঙ্কুক ছেলে খুব ভালো। তোমার সাথে যা করেছে আমি মানছি ভুল করেছে। ওর মনেও বড্ড ব্যথা আছে। পারলে ওকে ক্ষমা করে কাছে টেনে নিও। লিসা, তুই এখানে কি করছিস? আচমকা আওয়াজের দরজার দিকে তাকায় লিসা আর তে। ও জাঙ্কুক, আরে তোর বউকে বলছিলাম যে তুই কতটা ভালো, ও যেন তোর কেয়ার করে। সেটা তোকে বলতে হবে না, আমারটা জানে আমি কতটা ভালো। জাঙ্কুকের কথার দিকে লিসার কোনো ধ্যান নেই। সে ব্যস্ত তার সামনে সুঠাম দেহ 6 ফুট লম্বা চওড়া ফর্সা পুরুষটির দিকে পর্যবেক্ষণ করতে। ইস, আগে কেন এভাবে দেখা হয়নি? কি খুঁজে পেয়েছিল ওই ঠকবাজ লিমিনহোর মধ্যে? কলেজ লাইফে কেন জাঙ্কুকের দিকে মন আসেনি? নিজের বাচ্চা হওয়ার পর যখন চাকরি পাই তখন জাঙ্কুককে কেন ছেড়ে দিল সে? জিন, লুসি, লেন্সি সবাই এত করে বুঝিয়েছিল, তখন কেন একবারও নিজের সংসার টেকানোর চেষ্টা করলো না? কেন তখন ভালোবাসলো না জাঙ্কুককে? কোনো জিনিস হারিয়ে ফেললে কেন তার মূল্য বোঝা যায়? কি রে, কোথায় হারালি? তোকে ন্যান্সি ডাকছে। জাঙ্কুকের কথা ধ্যান ফিরে আসে লিসার। সেজন্য হেসে রুম থেকে বেরিয়ে যায় সে। শুধু যাওয়ার আগে আরেকবার ফিরে তাকায় পিছনে তার হয়েও কখনো না হওয়া মানুষটা তার প্রেয়সীর দিকে। কখন থেকে কাঁদছিস লুসি? কেন কাঁদছিস এত? কাই ভাইয়া বিগ ব্রোর সাথে এমন কেন করলো ছোট আপু?
আমাকে ডেকেছিলে ন্যান্সি? লিসা ডাকে ন্যান্সি আর লুসি তাকায় সেদিকে। আরে লিসা আপু এসো, দেখো লুসি কখন থেকে কেঁদেই যাচ্ছে। লিসা জিজ্ঞাসা করে, কেন কাঁদছো লুসি? যে মানুষটা ওকে ভালোই বাসেনি কখনো, তার জন্য এত কাঁদার কি আছে? লিসা তাচ্ছিল হেসে উত্তর দেয়, সেটা তুমি বুঝবে না ন্যান্সি। ভালোবাসা একতরফা হলে যে আরো বেশি বেদনাদায়ক হয়। তখন যে এটা কেমন আছো না বলাতেও মনে হয় আমি কেন মরে যাই না। ন্যান্সি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখনো বিগ ব্রোকে ভালোবাসো তাই না আপু? না বেশি থাকা চাই। জাঙ্কুকের মতো কথা বলার ধরন, ওর চালচলন, ওর সবকিছু এতই পারফেক্ট যে কেউ ওর প্রেমে পড়তে বাধ্য হবে। আমি তো কোন ছাড়া। কেন সেদিন এ বাড়ি ছেড়ে গেলে? বিগ ব্রো তো তোমায় বলেছিল থেকে যাওয়ার জন্য। মতিভ্রম বোঝো, মতিভ্রম আমার হয়েছিল সেদিন। সেসব কথা ছাড়ো লুসি, নিজেকে সামলাও বোন। কাই কোনো ভালো ছেলে নয়। তোমার চোখের জলের কারণ হওয়ার যোগ্যতাও তার নেই। ভালোবাসা নিয়ে আমার আর বড় আপুর কপাল একই রকম, বলো লিসা আপু? দুজনেই মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসলাম সেই মানুষটাই আমাদের ফেরত ভালোবাসলো না। কেন বাসলো না? কারণ তারা তালুকদার বাড়ির মেয়েদের প্রেমে মত্ত। লুসি! লিসা আর ন্যান্সি একসাথে চিৎকার করে ওঠে। এসব বলো না লুসি, তুমি জানো তো বাড়ির কেউ শুনলে কি হবে। হ্যাঁ রে লুসি, তুই কি খেপে গেলি? কিসব বলছিস? জানিস তো এসব বলা যায় না এই বাড়িতে। কেন বলা যাবে না ছোট আপু? বড় আপুকে নিয়ে কেন কিছু আমরা বলতে পারবো না? ওই জিমিনকে দেখলে না আমার মনে হয় বড় আপুর মতো ওকেও। নিজের ইমোশন কন্ট্রোল করতে শেখ লুসি, ভুলে যাস না যাকে নিয়ে বলছিস সে বর্তমানে তোর ভাবি হয়। সুগার কথায় সবাই অবাক হয়ে দরজার দিকে তাকায়। এই কথা তুই বলছিস ভাইয়া? কি ব্যাপার, বইয়ের প্রতি বুঝি পিরিত উঠলে উঠেছে? সে তোর ভাবি হয়। এই রাখ তোর ভাবি। কিসের ভাবি? কার ভাবি? ওর মতো মেয়েকে আমি ভাবি মানি না। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে তুই কেন ওই মেয়েকে বিয়ে করেছিস। ভুলে গেছিস বড় আপুর কথা। লুসি! গোটা রুম আজ মোমবাতির আলোয় আলোকিত। সুগন্ধি ফুল ব্যস্ত নিজের সুগন্ধ ছড়াতে। এরূপ মোহনীয় পরিবেশে বসে আছে এক নববিবাহিত নারী। মুখটা তার স্বর্ণের ওড়নায় ঢাকা। বুকের মধ্যে এক আকাশ অভিমান ও শরীর জুড়ে তার একরাশ শিহরণ। ধীরে পায়ে এগিয়ে গিয়ে স্ত্রীর সামনে খাটের নিচে হাঁটু গেড়ে বসে সে। শীতল হাতে স্পর্শ করে তের ডান পাখানি। কেঁপে ওঠে তে জাঙ্কুকের বৈধ স্পর্শে। বুকের টিপটিপানি দুই হাত দূরে দাঁড়ানো ব্যক্তিও হয়তো শুনতে পাবে। তের পা নিজের থায়ের ওপর নেই জাঙ্কুক। পকেট থেকে বের করে একজোড়া পায়ের তোড়া। রিনি ঝিনি আওয়াজে মুখ তুলে তাকাইতে দেখে সামনে বসা বিবিসি কাময় পুরুষটি সদরে তার দুই পায়ে তোড়া পরিয়ে দিচ্ছে। কাজ শেষে স্ত্রীর পায়ে অধর ছোঁয় জাঙ্কুক। গভীর চুমুন এঁকে দেয় তার প্রাণ প্রেয়সীর পা দুখানিতে। জাঙ্কুকের এখন কাজে চোখ খিচে বন্ধ করে নেয় তে। খামচে ধরে বিছানার চাদর। অভিমান যেন অশ্রু দুফোঁটা হয়ে বেরিয়ে আসে। ও সুন্দরী ললনা, রূপে তুমি অনন্যা, চিত্রশিল্পের প্রেরণা, বন্ধুরূপের অদ্বিতীয়া। তোমার সৌন্দর্যের রহস্য বলো না। বহুগুণে তুমি গুণান্বিতা, তবু তুমি অহংকারী না। তোমার চোখে নেই কোনো ছলনা। আমায় সাথে নিয়ে চলো না। দুঃখ বেদনা ভুলে যেও না। ভালোবাসা নাও না, দূরে সরে যেও না। কাছে ডেকে নাও না। সুন্দর সময় কাটাও না। আনন্দ উৎসবে মাতো না। কিছু সুখ স্মৃতি রাখো না। ক্ষণস্থায়ী মুহূর্ত মধুর হোক না, জীবনটা চিরস্থায়ী না। কবিতার ছন্দে ছন্দে ধীরে ধীরে তের ঘুমটা তোলে জাঙ্কুক। হালকা করে চিবুক ধরে তুলে ধরে তের মুখখানি। অধর ছোঁয় নিজের স্ত্রীর কপালে থাকা আঁখি প্লাবে। পেটের মধ্যে অদ্ভুত কম্পন খেলে যায় তের। তের ঠোঁটের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে জাঙ্কুক। ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে শরীরে বিদ্যুৎ খেলে যায় তের। কই আগে যখন জাঙ্কুক তাকে স্পর্শ করেছে তখন তো তার এরকম অনুভূতি হয়নি। ভালো করে অদশুদা পানি যেন তের নাকের নথখানি বড্ড বাঁধলো। বিরক্তিতে চ শব্দ করে উঠলো জাঙ্কুক। দাঁতে করে খুলে ফেলে স্ত্রীর স্বর্ণের নথখানি। ক্ষিপ্ত ভাবে আঁকড়ে ধরে তার অধর জোড়া। টেনে নিজের সাথে মিশিয়ে নেয় তেকে। ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবাতে দ্বিতীয়বার কেঁপে ওঠে তে। খামচে ধরে জাঙ্কুকের পেট।
শরীর। তার ভারী নিঃশ্বাস আস্তে পড়তে থাকে জাঙ্কুকের কাঁধে। গলাতে মুখ গুজে ঘোর লাগা কণ্ঠে জাঙ্কুক বলে ওঠে, খুব উত্তেজিত হয়ে গেছে মনে হচ্ছে জান। আমার নেশায় মেতে উঠতে চাচ্ছ নাকি সুইটহার্ট? উত্তরে জাঙ্কুকের বুকে আরো সিটিয়ে যায় তে। ধীরে ধীরে পরম আবেশে তেকে ভালোবাসার পরশে ভরে দিতে থাকে জাঙ্কুক। ধীরে ধীরে দুটি মন একে অপরের সঙ্গে মিশে যেতে থাকে ও দুটি শরীর একে অপরের মধ্যে হারিয়ে যেতে থাকে। এক পূর্ণিমার উজ্জ্বল চাঁদ সাক্ষী হয়ে থাকে তাদের মিলনের। সকালের প্রথম সূর্যালো সবার জন্য সুন্দরতা নিয়ে আসে না, তেমন আজ ইয়োনোর জন্য নিয়ে এসেছে একরাশ ভীষণময়। তোমাকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ইয়োনো, তোমার বেয়াদবি কোনো ক্ষমা করা যাচ্ছে না। দাদাজানের বলা কথায় চমকে তাকায় ইয়োনো। বড় নাতি হিসাবে সবসময় দাদা নাতির অতি প্রিয় হয়ে থেকেছে সে। একবারের বেশি দুইবার কখনো তাকে কোনো কিছু চাইতে হয়নি। তার আগে সেই জিনিস সামনে হাজির করেছেন গঙ্গীয় তালুকদার। আর সেই দাদাজানের মুখে বাড়ি ছাড়ার কথা শুনে চোখের কোণে জল জমে উঠেছে ইয়োনোর। আব্বাজান, মেয়েটাকে তো এ বাড়ি থেকে ত্যাগ করেছেন, অন্তত ছেলেটাকে আমার থেকে দূরে করবেন না, অনুরোধ করেন জেহব সাহেব। সবিন সাহেব বলে উঠলেন, বড় ভাইজান, আমি তো তোমার সাহস দেখে মুসা যাচ্ছি, তুমি কি না আব্বাজানের হুকুম করছো? আমি আব্বাজানকে হুকুম করছি না সবিন, তুই আমার আর আব্বাজানের মধ্যে কথা বলবি না। কেন বলবো না? তোমার ছেলে আমার মেয়ের রিসিপশনে যে তামাশাটা করলো তার জন্য তো এই তালুকদার বাড়ির মান সম্মান গেল। কে বলেছে ওকে আমার মেয়ের সাথে গিয়ে কথা বলতে? কেন চড় মেরেছে আমার মেয়েকে? সেটা আপনি বুঝলে তো আপনি ভালো বাবাই হয়ে উঠতেন চাচা। আপনার যে নিজের মেয়ে মন বোঝারও ক্ষমতা নেই, আপনি যে বাবা হিসেবে ব্যর্থ তা কি আপনি জানেন? আর চুপ করে থাকতে না পেরে ইয়োনো কথাগুলো বলেই ফেললো। সবিন সাহেব এগিয়ে এসে বলল, তুই আমাকে শেখাবি বাবা কাকে বলে, কিভাবে হতে হয়? সবিন! দাদাজানের হুঙ্কারে যে যার জায়গায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বলো ইয়োনো, কেন মেরেছো জিমিনকে? কি হলো বলো? কারণ সে মরার কথা বলেছিল। জিমিন বলেছিল যদি নিজেকে শেষ করা যদি পাপ না হতো, আজ তোমরা আমার রিসিপশন নয় হাসপাতালে আমার মরা দেহ দেখতে আসতে। ইয়োনোর কথায় চমকে সামনে তাকায় ইয়ঞ্জন বেগম। ইয়ঞ্জনের বুক ভারী হয়ে আসে। জিমিন কি সত্যি এসব বলেছে? তাহলে তার মেয়েটা সুখে নেই, তাহলে বড় ভাবের বলা কথা ফলে গেল। অজানা ভয়ে বুক কেঁপে ওঠে। আমার মেয়ের নামে কলঙ্ক লাগাবি না ইয়োনো, সুগা যথেষ্ট ভালো একটা ছেলে, কিন্তু তোমার মেয়ে তো তাকে ভালোবাসে না মেজো চাচা। আব্বাজান, আপনার বড় নাতিকে আমার চোখের সামনে থেকে নিয়ে যেতে বলুন, নইলে আমি বড় কিছু অঘটন করে ফেলবো। চলেই যাচ্ছি দাদাজান, আপনাকে কিছু বলতে হবে না, এই বাড়িতে থাকাও পাপ। সকালে ঘুম থেকে উঠে আজ জাঙ্কুকের চোখ তৃপ্ত হয়ে ওঠে। হলুদ ও লাল শাড়িতে ভেজা চুল ছাড়তে ব্যস্ত তার স্ত্রী কোনো পরীর থেকে কম সুন্দর লাগছে না তার চোখে। মুগ্ধ চোখে তাকিয়ে সে তেকে দেখছে। উঠেছেন? আপনাকে আপনার আম্মা ডেকেছিল, একবার গিয়ে কথা বলবেন। আর আপনার চাটা নিন। কি হলো, নিন। শেষের কথায় ধ্যান ফিরে পায় জাঙ্কুক, হাত বাড়িয়ে চায়ের কাপটা নেয়। সাবধানে খাবেন, কে বলতে পারে যদি বিষ থাকে ওর মধ্যে। তের কথায় ভ্রু কুঁচকে আসে জাঙ্কুকের। এক আকাশ বিষময় নিয়ে বলে ওঠে, যে অলরেডি মরে গেছে তাকে আর কে মারবে তে? তোমার রূপে, তোমার গুণে, তোমার আদরে, তোমার ঘৃণায় আমি 1000 বার মরেছি, তবুও 1000 বার তোমার কাছেই ফিরে এসেছি। তুমি যে আমার নেশা, আর নেশা ছাড়া কি মানুষ বাঁচে সুইটহার্ট? জাঙ্কুকের বলা এক একটা কথায় যেন অবাক হওয়ার হাজারো কারণ পাইতে। এই লোকটা তাকে এতদিন আটকে রেখে তার উপর অত্যাচার করেছে, তার অমতে তাকে স্পর্শ করেছে, তাকে কখনো ভালোবাসি এই কথাটা পর্যন্ত বলেনি, তবুও কেন এই লোকটার কথায় সে অপরিসীম মায়া খুঁজে পায়? যেন এই মানুষটা তার একজন শুভাকাঙ্ক্ষী। কেন মনে হয় তার ভালো হয়তো এই মানুষটা ছাড়া কেউ চাইতে পারবে না? তাহলে কি সে সত্যি শেষমেশ সাইকো জাঙ্কুকের প্রেমে পড়লো?